হ্যালো বন্ধুরা, তো জনগণনার ফর্ম আপনি অনলাইনে কিভাবে সাবমিট করবেন? তো অনলাইনে সাবমিট করার সবচেয়ে সহজ এবং সঠিক পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে চলেছেন। তো আমি আপনাদের সামনে লাইভ একটা জনগণনার ফর্ম অনলাইন করে দেখাবো এবং কীভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন সমস্ত বিষয় একটা স্টেপ বাই স্টেপ একটা করে আপনাকে ধরে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং আমি লাইভ আপনাদের সামনে ফর্মটা ফিল আপ করবো এবং সাবমিট করেও দেখাবো, যাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয় এবং আপনি কোথায় কোন অপশান সিলেক্ট করবেন এবং কীভাবে করবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে চলেছেন। তো ভিডিওটা পুরো দেখুন। আপনি এই কাজটা আপনার মোবাইল হাত থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন, আপনি কম্পিউটার ল্যাপটপেও করতে পারবেন। তো একদম খুব সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব এবং আমি একটা লাইভ আপনাদের সামনে ফর্ম ফিল আপ করে দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, এই সেন্সাস বা জনগণনা আপনার অনলাইনে আজ 1 আগস্ট অর্থাৎ 1 আগস্ট থেকে 15 আগস্ট অবধি আপনার এটা অনলাইনে চালু থাকবে। আপনি নিজে এটাকে আপনি সেলফ এনুমারেশন করতে পারবেন, আপনি নিজে নথিভুক্ত করতে পারবেন এবং 15 আগস্টের পর আপনার বাড়ি বাড়ি এসে আপনার তথ্য যাচাই করা হবে এবং সেটাকে অ্যাপ্রুভ করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা আমরা দেখে নিই যে আপনি কিভাবে এই ফর্মটাকে ফিল আপ করবেন। তো প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে প্রথমে আপনি গুগল ওপেন করে লিখবেন আপনি গিয়ে এই যে se.census.gov.in। তো আমি ভিডিও ডিসক্রিপশন দেখুন লিঙ্কটা দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এখানে চলে আসতে পারবেন। তো আপনি এখানে ওকেতে প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সেন্সাস অফ ইন্ডিয়া 2027। তো এখানে আপনার সেল এনুমারেশন দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে লগ ইন অপশান আছে। তো এখানে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন, আপনার রাজ্য যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তো আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব এবং এখানে আপনি একটু ওকেতে প্রেস করবেন। তো এখানে ওকেতে প্রেস করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড। তো আপনার এখানে হেড অফ ফ্যামিলি যে হেড, তার নাম এখানে লিখবেন আপনার। ঠিক আছে, তো এইচওএফ এর নাম লেখার পর আপনি এখানে ইমেল আইডি অপশনাল, এটা আপনার কাছে যদি ইমেল আইডি থাকে তো দেবেন, আর যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন। একটা পরিবারের একজনই একটা মোবাইলেই ইউজ করতে পারবেন। তো এখানে আপনি একটা মোবাইল যদি ইউজ হয়ে যায় সেই নাম্বারটা দ্বিতীয়বার ইউজ হবে না। তো অবশ্যই আপনি ভালোভাবে দেখে শুনে নাম্বারটা দেবেন। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচা আছে দেখুন। তো ক্যাপচাটা সঠিকভাবে ফিল আপ করে দেবেন, সেম টু সেম যা আছে তাই, এবং গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তো আপনার মোবাইলে একটা 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে আপনি এন্টার করবেন। ওটিপি এন্টার করার পর এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। তো এখানে আপনি বেঙ্গলি সিলেক্ট করবেন, আপনার যেটা পছন্দ আপনি সেটা করবেন। কিন্তু আমাদের যেহেতু বাংলাতে সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারবো, তার জন্য আমরা এখানে বেঙ্গলি সিলেক্ট করব। তো এখানে আরেকবার আমাদের এই ক্যাপচা দিতে বলছে, তো আমরা আবার সেম একইভাবে আবার ক্যাপচাটা দিয়ে দেবো এবং ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। তো আমাদের ওটিপি ভেরিফাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের ফর্ম ওপেন হচ্ছে এখানে। তো এখানে দেখুন একটা নোটিশ দেওয়া আছে। তো নোটিশটা আপনি ভালোভাবে পড়ে নেবেন। তো নোটিশটা ভালো করে পড়ার পর আপনি ওকেতে প্রেস করবেন। এখানে আপনার স্টেট সিলেক্ট করা আছে, এখানে আপনি জেলা সিলেক্ট করে নেবেন, আপনার যে জেলা। এখানে আপনার পিনকোড বসাবেন। এখানে আপনার পিনকোড দেওয়ার পর আপনি এখানে গ্রাম শহর এলাকা আপনার যে উল্লেখযোগ্য স্থান সেটা আপনি এখানে দিয়ে দেবেন, কারণ এখানে ম্যাপটা আপনার ওপেন হবে এবং সেই ম্যাপে আপনার বাড়ি চিহ্নিত করতে হবে। তো সঠিকভাবে আপনার ঠিকানাটা এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে আপনার গ্রাম শহর আপনি যেখানে থাকেন না কেন আপনার এখানে ঠিকানাটা এখানে লিখবেন। তো এখানে আপনার ঠিকানাটা লেখার পর অনুসন্ধান করুন এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার যে ঠিকানাটা সেটাই মানচিত্রেতে ওপেন হয়ে যাবে। তো আপনি মানচিত্রেতে আপনার যে বাড়িটা আছে, আপনার যেখানে বাড়ি আছে সেই বাড়িতে এই যে রেড ডটটা আছে সেই রেড ডটটাকে আপনাকে নিয়ে যেতে হবে। তো এটা যাওয়ার জন্য আপনি যদি মোবাইলে করেন তাহলে আপনি 2 হাতের আঙ্গুল দিয়ে আপনি সেটাকে জুম করবেন, আর যদি কম্পিউটার থেকে করেন তাহলে কন্ট্রোল আর মাউসের স্ক্রলটা চাপবেন, তাহলে এইভাবে জুম হবে। ঠিক আছে, তো আপনার যেখানে বাড়ি হবে সেই বাড়িতে আপনি নিয়ে গিয়ে সেটাকে আপনি রেড ডটটাকে রেখে দেবেন। সঠিকভাবে এটা করবেন, ভুলভাল যাতে না হয়, একদম কোনো ভুল করা যাবে না এইখানে। তো আমি মানচিত্র থেকে আমার দেখুন একটা আমি লোকেশন এখানে এইটা আমার ধরেন যে বাড়ি, সেই বাড়ির উপরে আমি এই রেড ডটটাকে নিয়ে গিয়ে আমি এটাকে বসিয়ে দেবো। হ্যাঁ, এইভাবে বসিয়ে দেবেন সঠিকভাবে বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন অবস্থান নিশ্চিত করুন এই অপশানে ক্লিক করবেন। আর যদি আপনার ভুল হয় তাহলে এখানে রিসেট করুন এই অপশানে ক্লিক করবেন, তাহলে আবার প্রথম থেকে আপনি রিসেট করতে পারবেন। দেখুন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এই যে দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানে ক্লিক করবেন। তো এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ওকেতে প্রেস করবেন এবং এখানে আপনি হ্যাঁ এই অপশানে ক্লিক করবেন।
তো এবার দেখুন সেন্সাস গৃহ নম্বর, এখানে এবার সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, এখানে দেখুন কি লেখা আছে, সেন্সাস গৃহের মেঝের বেশিরভাগ অংশ যে উপাদান দিয়ে নির্মিত হয়েছে তা নথিভুক্ত করুন। এখানে এক কথায় বলতে গেলে আপনার বাড়িতে মেঝের বেশিরভাগ অংশটা যা দিয়ে তৈরি সেইটা আপনি এখানে সিলেক্ট করবেন। ধরুন আপনার একটা ঘর টাইলস দিয়ে তৈরি আর বাকি ঘরগুলো সিমেন্টের পাথর দিয়ে তৈরি, তখন আপনি এখানে সিমেন্ট সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার একটা ঘর টাইলস দিয়ে তৈরি কিন্তু বাকি ঘরগুলো অর্থাৎ বেশিরভাগ অংশটা আপনার সিমেন্টের তৈরি, তার জন্য আপনি সিমেন্ট তৈরি লিখবেন। এরপর সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, তো এখানে দেখুন সেন্সাস গৃহের দেওয়ালের বেশিরভাগ অংশ যে উপাদান দিয়ে নির্মিত হয়েছে তা নথিভুক্ত করুন। যদি দেওয়ালের উপাদান বোঝা না যায় তাহলে বিকল্প হিসেবে অন্যান্য বেছে নিন। এখানে যদি আপনার দেওয়ালের উপাদান বোঝা না যায় তবে আপনি অন্যান্য সিলেক্ট করে দেবেন সবচেয়ে নিচের অপশানটা। তো আপনার এখানে অনেকগুলো দেখুন অপশান আছে। দেওয়ালের প্রধান উপাদান কি? ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, পলিথিন, প্লাস্টিক, মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথনি করা পাথর, জিআই মেটাল, অ্যাসবেস্টাস শীট, পোরাইট, কংক্রিট, অন্যান্য। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখুন সেন্সাস গৃহের ছাদের উপাদান, এখানে এখানে ক্লিক করবেন তাহলে আপনি এখানে সমস্ত কিছু দেখতে পাবেন। এই যে এখানে কি লেখা আছে দেখুন, বাড়ির ছাদ নির্মাণের মুখ্য উপাদান নির্ধারণ করার জন্য ছাদের বেশিরভাগ অংশ যে উপাদান দিয়ে তৈরি তার উপযুক্ত কোডটি নির্বাচন করুন। অভ্যন্তরীণ ছাদকে গণনা করবেন না। বহুতল বাড়ির ক্ষেত্রে আপনার ফ্ল্যাট বা তলার উপরের ছাদটি বিবেচনা করতে হবে। যদি ছাদে একাধিক উপাদান ব্যবহৃত থাকে তবে যে উপাদান সর্বাধিক এলাকা জুড়ে রয়েছে সেটি নির্বাচন করুন। আপনার ছাদে যেটা সঠিক মানে উপাদানটা বেশি উপাদান দিয়ে তৈরি হয়েছে সেটা আপনি এখানে লিখবেন, ঠিক আছে। তো এখানে কংক্রিট সিলেক্ট করব আমরা এবং এখানে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা আপনার এখানে দেখুন একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হিসেবে গণ্য হবে যদি বাড়িটির অবস্থা এমন হয় যে ভেঙে পড়েছে অথবা ভালো মতো মেরামত প্রয়োজন আছে। এছাড়াও যদি বাড়িটি কোনো অবস্থায় মেরামতি বা সংস্কার করে পুনরুদ্ধার করা সম্ভব না হয় তবে বাড়িটি ক্ষতিগ্রস্ত হিসেবে গণ্য করা হবে। তো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার সেটা ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, ঠিক আছে। তো আপনি এখানে ক্ষতিগ্রস্ত লেখার আগে এখানে আপনি একটু বুঝে শুনে লিখবেন, এখানে দেখে নেবেন যে আপনার ক্ষতিগ্রস্ত যদি হয় তবে আপনি ক্ষতিগ্রস্ত লিখবেন, নাহলে বাসযোগ্য লিখবেন, আর ভালো হলে ভালো লিখবেন। এরপর আপনি সেভ করুন অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করবেন। ওকে, তো এবার দেখুন এখানে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য, এই পরিবারের নিয়মিত বসবাসকারী সদস্যের মোট সংখ্যা এখানে আপনাকে লিখতে হবে। এখানে দেখুন এখানে আপনি এই চিহ্নতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন এখানে কি আপনাকে কারা এখানে গণনা করতে পারবেন, কাদেরকে আপনি দেখুন এখানে লেখা আছে। এখানে দেখুন নিয়মিতভাবে বসবাসকারীর মধ্যে শিশু এবং বয়স্ক সহ সকল বয়সের সদস্যদের গণনা করতে হবে। যদি কোনো অতিথি সাময়িকভাবে উপস্থিত হন তবে তাকে গণনা করা হবে না, কারণ তাকে তার নিজস্ব বাসগৃহে গণনা করতে হবে, ঠিক আছে। তাহলে আপনার বাড়িতে ছেলে মেয়ে বাচ্চা যত কিছু আছে সবাইকে এখানে একসঙ্গে লিখবেন, একটাও যেন ছাড় না যায়, ঠিক আছে। পরবর্তীতে তাকে কিন্তু তুলতে পারবেন না, সমস্যা হবে। তো আপনার ছেলে বাচ্চা যারা আছে সমস্ত শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক অবধি আপনি সমস্ত শিশু প্রাপ্তবয়স্ক বয়স্ক যারাই আছেন না কেন সবাইকে আপনি এখানে একসঙ্গে লিখে দেবেন। আপনার টোটাল পরিবারে কতজন সদস্য আছে, 10 জন হলে 10 জন লিখবেন, আপনার 2 জন হলে 2 জন লিখবেন, 3 জন হলে 3 জন লিখবেন, আপনার যতজন সদস্য আছে পরিবার ততজন লিখবেন, ঠিক আছে। পরিবার প্রধানের নাম, এখানে আপনার পরিবার প্রধানের নাম আপনি যেটা দিয়েছেন অটোমেটিক্যালি ফিল আপ করা থাকবে। এবং এখানে দেখুন পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা, আপনার যে বাংলা ভাষা সিলেক্ট করেছেন সেই হিসাবে আপনি এখানে নামটা লিখে দেবেন। তো এখানে আপনি বাংলা নামটা লিখে দেবেন। তারপর এখানে আপনার পরিবারের প্রধানের লিঙ্গ, আপনার যে হেড অফ ফ্যামিলি যাকে সিলেক্ট করেছেন তার লিঙ্গ কি, পুরুষ মহিলা যেটা হবে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার এবার দেখুন এখানে আপনার তপশিলি জাতি না অন্যান্য সেটা আপনি লিখে দেবেন। যদি জেনারেল হন তাহলে অন্যান্য লিখে দেবেন, এবং এসসি এবং এসটি হলে এই যে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এটা লিখবেন, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে জেনারেল, তার জন্য আমরা অন্যান্য সিলেক্ট করে দিলাম। এই গৃহের মালিকানার বিবরণ, তো এবার এই গৃহে মালিকানার বিবরণ, তো এখানে এই বাড়িটা কি আপনার নিজের
নিজের হলে অপোজিটটা সিলেক্ট করবেন। যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন কিন্তু আপনার অন্য জায়গাতে বাড়ি আছে তাহলে ২য় নম্বর সিলেক্ট করবেন। আর ভাড়া বাড়িতে থাকেন অন্যত্র আপনার বাড়ি নেই তাহলে আপনি ৩য় নম্বর সিলেক্ট করবেন। এর মধ্যে যদি কোনোটাই না হয় তাহলে আপনি অন্যান্য সিলেক্ট করবেন। তো আমরা এখানে নিজে সিলেক্ট করব। তো এবার এখানে দেখুন বাসযোগ্য ঘরের সংখ্যা। আপনার এখানে বাসযোগ্য ঘর কয়টা আছে সেটাই শুধুমাত্র দেবেন। আপনার বাড়িতে কয়টা বাসযোগ্য ঘর আছে সেটাই দেবেন এখানে। দেখুন এখানে রান্নাঘর, স্নানঘর, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের পথ, বারান্দা বসবাসের ঘর হিসেবে গণ্য করা যাবে না। ঠিক আছে এখানে? তাহলে শুধুমাত্র যারা বাস করায় মানে শুধুমাত্র শোয়ার ঘর অর্থাৎ বাসযোগ্য ঘরগুলাই এখানে দেবেন। ঠিক আছে? কয়টা? এখানে আপনি ২ টো লিখতে পারেন, ১ টা লিখতে পারেন। আমাদের আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি লিখে দেবেন। এই পরিবারের বসবাসকারীর বিবাহিত দম্পতির সংখ্যা। দেখুন এখানে বিবাহিত দম্পতির সংখ্যা কজন? তো পরিবারের নিয়মিত বসবাসকারী স্বামী বা স্ত্রীর মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলে তাদের বিবাহিত দম্পতি হিসেবে গণ্য করতে হবে। পরিবারের নিয়মিত বসবাসকারী স্বামী বা তার স্ত্রীর মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও তাদের বিবাহিত দম্পতি হিসেবে গণ্য করতে হবে। ঠিক আছে? তো এটা আপনি ভালো করে লক্ষ্য করুন এবং আপনার কজন দম্পতি বিবাহিত দম্পতি আপনার বাড়িতে থাকে সেটা আপনি এখানে লিখে দেবেন। ধরুন আপনি আপনার স্ত্রী এবং আপনি আপনার বাবা, আপনার মা থাকে তাহলে আপনার ২ জন বিবাহিত দম্পতি। এর সঙ্গে যদি আপনার দাদা, আপনার বৌদি থাকে তাহলে ৩ জন বিবাহিত দম্পতি। তো আপনার যটা হবে বিবাহিত দম্পতি তটা এখানে লিখে দেবেন। ঠিক আছে? এবং নিচে এইগুলো আপনি তো এইগুলো আপনার ফিল আপ হয়ে গেলে নিচে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তো হ্যাঁ এই অপশানে ক্লিক করবেন। তো এবার এখানে দেখুন পরিবারে যে সকল সুবিধা উপলব্ধ আছে। পানীয় জলের উৎস। দেখুন এখানে কি লেখা আছে? যদি ২টি বা তার বেশি উৎস থাকে পানীয় জল নেওয়া হয় তবে সবচেয়ে বেশি পরিমাণের অথবা বছরের অধিকাংশ সময় যে উৎস থেকে পানীয় জল নেওয়া হয় তা নথিভুক্ত করুন। আপনি যেটা সবচাইতে বেশি ব্যবহার করেন সেইটাকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে? দেখুন এখানে আলোর প্রধান উৎস। এখানে কি বলেছে দেখুন বিগত ১ বছরের অধিকাংশ সময় যে আলোর উৎস ব্যবহার করা হয়েছে সেই বিকল্পটি বেছে নিন। তো আপনি যেটা সবচাইতে বেশি ব্যবহার করেছেন সেটা এখানে উল্লেখ করবেন। তো প্রত্যেক বাড়িতে এখন বিদ্যুৎ আছে তো অবশ্যই আপনি বিদ্যুৎটাই সিলেক্ট করবেন। আর যদি না থাকে কেরোসিন, সৌর বিদ্যুৎ আপনার যেটা হবে প্রযোজ্য সেটা আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন। তো অবশ্যই সবারই কাছে এখন বিদ্যুৎ আছে তার জন্য আপনারা ইলেকট্রিক অর্থাৎ বিদ্যুৎটাই সিলেক্ট করবেন। এখানে এবার দেখুন শৌচালয়ের উপলব্ধতা। যদি শৌচালয় আপনার থাকে তাহলে হ্যাঁ লিখবেন। তো হ্যাঁ লেখা আর যদি না থাকে, যদি খোলামেলা থাকে তাহলে নিচেরটা না লিখবেন। ঠিক আছে? যদি হ্যাঁ হয়, যদি হ্যাঁ লিখেন তাহলে এখানে কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্যে অন্য পরিবারের সাথে যৌথভাবে আর সর্বসাধারণের জন্য শৌচালয়। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন এখানে। ঠিক আছে? তো আমরা এখানে কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য এটা আমরা সিলেক্ট করব। তো এবার দেখুন শৌচালয়ের ধরন। এখানে আপনার দেখুন অনেকগুলো অপশন আছে। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনি এখানে লিখে দেবেন। ঠিক আছে? তো আপনি একটু ভালোভাবে এখানে দেখে নেবেন। এটা কিছু বলার নেই। এখানে আপনি সব বাংলাতে লেখা আছে। আপনি এটা দেখে লিখে দেবেন। ঠিক আছে? এরপর বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত? দেখুন এখানে লেখা আছে কি, কি? বর্জ্য জল রান্নাঘরের স্নান ও কাচারির জল হতে পারে কিন্তু এটি কোনোভাবে পায়খানার জল হবে না। তো আপনার বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত? এটা আপনি লিখে দেবেন। খোলা নর্দমা, কোনো নর্দমা নেই, এটা আপনি লিখে দেবেন। যেটা আপনার হবে যে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, আমাদের ক্ষেত্রে কোনো নর্দমা নেই তার জন্য আমরা কোনো নর্দমা নেই এই অপশানটা সিলেক্ট করলাম। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা? ঠিক আছে, আপনি এটা ভালো করে দেখে নিন। এখানে ভালোভাবে পড়ে নিন যে যদি পরিবারটি স্নানের জন্যে অন্য পরিবারের সাথে যৌথভাবে বাড়ির চৌহদ্দির মধ্যে একটি সাধারণ স্নানঘর বা বাথরুমে ছাদবিহীন ঘেরা জায়গা ব্যবহার করে তবে ধরে নিতে হবে যে পরিবারটির সুবিধা উপলব্ধ আছে। তো এখানে যদি আপনার সেরকম জায়গা থাকে তো এখানে হ্যাঁ লিখবেন, যদি না থাকে তো না লিখবেন। তো এখানে আমাদের ক্ষেত্রে স্নানের জন্যে ছাদবিহীন ঘেরা জায়গা আছে তো আমরা এটা লিখে দেবো। ঠিক আছে? এরপর একে দেখুন রান্নাঘর ও এলপিজি। এরপর দেখুন রান্নাঘরে এলপিজি বা পিএনজি রান্না গ্যাস এর সংযোগ আছে কিনা। তো এখানে রান্নাঘরে রান্না হয় কিসে? এলপিজি, পিএনজি রান্না গ্যাস এর সংযোগে আছে। এলপিজি, পিএনজি রান্নাঘরে সংযোগ নেই। আপনার যেটা হবে সেটা আপনি লিখে দেবেন। ঠিক আছে?
বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। খোলা জায়গা বা বাড়ির বাইরে রান্না হয়। এলপিজি বা পিএনজি সংযোগ আছে বা এখানে সংযোগ নেই। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন, ঠিক আছে? আর রান্না ব্যবহৃত প্রধান জ্বালানি, এখানে দেখুন যদি রান্নার জন্য একাধিক প্রকারের জ্বালানি ব্যবহৃত হয় সেক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত জ্বালানি নথিভুক্ত করুন। আপনার ক্ষেত্রে যেটা একাধিক জ্বালানি ব্যবহৃত হয় কিন্তু যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা আপনি এখানে লিখবেন, ঠিক আছে? তো এখানে দেখুন রান্না ব্যবহৃত প্রধান জ্বালানি হিসেবে অনেকগুলো অপশন আছে। জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘটে, কয়লা, কাঠকয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, এলপিজি, পিএনজি, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, অন্যান্য। তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি এখানে ভালোভাবে সঠিকভাবে লিখে দেবেন, ঠিক আছে? এবং এখানে লিখে দেওয়ার পর যদি না আপনার কাছে কোনো অপশানে না থাকে তাহলে অন্যান্য সিলেক্ট করবেন এবং সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তো হ্যাঁ অপশানে ক্লিক করবেন। আপনি সঠিকভাবে সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর আপনি হ্যাঁ অপশানে ক্লিক করবেন। তো এরপর দেখুন এখানে যেসব আপনার পরিসম্পদ পরিবারতে হেফাজত রয়েছে এখানে দেখুন। এবার রেডিও, তো এখানে দেখুন রেডিও ট্রানজিস্টার, এখানে দেখুন যদি থাকে রেডিও, সাধারণ রেডিও সেট বা মোবাইল স্মার্টফোন এখানে যদি থাকে তো হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। এখানে টেলিভিশন যদি থাকে তো হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। যদি হ্যাঁ তো এখানে কি আছে সেটা আপনি লিখে দেন। বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিটিএইচ বা ডিশ, কেবল সংযোগ বা অন্যান্য, বা যদি না থাকে তো না, ঠিক আছে? এখানে ইন্টারনেট উপলব্ধতা যদি থাকে তো হ্যাঁ, আর যদি না থাকে না। যদি হ্যাঁ হয় তবে এখানে আপনার ল্যাপটপ না কম্পিউটার, মোবাইল না স্মার্টফোন, অন্য কোনো মাধ্যম, তো এখানে মোবাইল বা স্মার্টফোন আমরা এখানে লিখে দেব। আর যদি না থাকে তো না লিখবেন, ঠিক আছে? এখানে ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না, যদি থাকে তো হ্যাঁ, যদি না থাকে না। টেলিফোন, মোবাইল, স্মার্টফোন, টেলিফোন, মোবাইল বা স্মার্টফোন যদি থাকে তো হ্যাঁ করবেন, শুধু ল্যান্ডলাইন। আর শুধু মোবাইল যদি হয় তো এখানে স্মার্টফোন সিলেক্ট করবেন। যদি আপনার শুধু কিপ্যাডওয়ালা মোবাইল দেওয়া হয় তাহলে আপনি এই যে অন্য সাধারণ মোবাইল স্মার্টফোন ছাড়া, এবং উভয় যদি থাকে ছোট মোবাইল এবং বড় মোবাইল তো উভয়ই লিখবেন, যদি না থাকে তো না লিখবেন, ঠিক আছে? সাইকেল, স্কুটার, মোটর সাইকেল যদি থাকে তো এখানে সাইকেল আছে কি স্কুটার, মোটর সাইকেল যেটা আছে লিখবেন। দুটো যদি থাকে দুটোই লিখবেন, কোনোটাই নিয়ে থাকলে কোনোটাই না লিখবেন, ঠিক আছে? 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান যদি থাকে তো হ্যাঁ লিখবেন, যদি না থাকে না লিখবেন। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? তো এখানে দেখুন একটু, পরিবার যদি একাধিক খাদ্যশস্য গ্রহণ করে তাহলে প্রধানত যে খাদ্যশস্যজাত দ্রব্য বেশি খাওয়া হয় সেটি নথিভুক্ত করুন। মানে আপনি যদি একাধিক খাদ্যশস্য গ্রহণ করেন কিন্তু আপনি প্রধান যে খাদ্যশস্যটা গ্রহণ করেন সেটাই আপনি এখানে লিখবেন, ঠিক আছে? তো ধানজাত দ্রব্য আমাদের ক্ষেত্রে এখানে আমরা লিখে দেব। এছাড়া গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, বজরাজাত দ্রব্য, ভুট্টাজাত, অন্যান্য, আপনি যেটা হবে আপনার সেটা এখানে লিখে দেবেন। এবং এখানে আপনার মোবাইল নাম্বারটা লেখা আছে দেখুন। যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এখানে আপনি সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানে ক্লিক করবেন। এবং এখানে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তো যদি সমস্ত কিছু ঠিক থাকে তো হ্যাঁ অপশানে ক্লিক করবেন। তো দেখুন এবার প্রিভিউ, পরিবারের দেওয়া তথ্যের বিবরণ। তো আপনি এখানে ভালো করে প্রিভিউ অপশানে আপনি যেসব তথ্যগুলো দিলেন এখন এখানে প্রিভিউ হবে। তো আপনি একবার মিলিয়ে দেখে নেবেন যে আপনার সঠিকভাবে আপনি তথ্য দিয়েছেন কিনা। যদি ভুলভাল থাকে আপনি এখান থেকে এডিট করতে পারবেন, কিন্তু সাবমিট করে দেওয়ার পর আপনি কোনোভাবে এডিট করতে পারবেন না। তো অবশ্যই আপনি ভালো করে মিলিয়ে দেখে নেবেন, ঠিক আছে? দেখুন এখানে আপনার সমস্ত কিছু তথ্য আপনি যা ফিল আপ করেছেন সমস্ত কিছু এখানে দেখাবে, আপনি ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে? একবার আচ্ছা, আমরা সমস্ত কিছু মিলিয়ে নিয়েছি। তো আমরা এখানে সমস্ত কিছু মিলিয়ে নিয়েছি, আমাদের প্রিভিউ করে নিয়েছি, আমাদের সমস্ত কিছু সব ঠিকই আছে। তো আমরা এখানে রাফ হিসেবে সেভ করব। দেখেন রাফ হিসেবে সেভ করুন এই অপশানে ক্লিক করবেন। তো দেখুন এখানে রাফটি সেভ করা হয়েছে, আপনার প্রদত্ত তথ্য রাফ হিসেবে সংরক্ষিত হয়েছে। আপনি 15/8/2026 পর্যন্ত এটি এডিট করে ফাইনালি জমা দিতে পারবেন। তো ওকেতে প্রেস করবেন। এটা এখন যদি ফাইনাল সাবমিট নাও করতে চান তো আপনি নাও করতে পারেন, কিন্তু 15 তারিখের আগে আপনাকে এটাকে ফাইনাল সাবমিট করতেই হবে, ঠিক আছে? তো আর যদি এখনই সাবমিট করতে চান তাহলে যে নিচে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার ফাইনাল সাবমিট হয়ে যাবে। আর যদি আপনার কোনো তথ্য ভুলভাল থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনি আপনার তথ্যগুলোকে আপনি এডিট করতে পারবেন। কোনো ভুলভাল যদি থাকে তো আপনি এখানে এডিট করে নিতে পারবেন। তো আমরা এখন
তো এখানে দেখুন সমস্ত কিছু আমরা প্রিভিউ করে নিয়েছি এবং সমস্ত কিছু ঠিক আছে, আমাদের সমস্ত কিছু ঠিক আছে। তো আপনারাও এইভাবে ভালো করে মিলিয়ে দেখে নেবেন যে আপনার সমস্ত তথ্যগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তবে আপনি নিশ্চিত করুন অ্যান্ড সাবমিট করুন এই অপশানে ক্লিক করবেন। যদি কিছু ভুল থাকে তো আপনি তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমাদের সমস্ত কিছু ঠিক আছে, তার জন্য আমরা নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই অপশানে আমরা ক্লিক করব। তো দেখুন এখানে কি লেখা আছে, ফাইনালি জমা করা হচ্ছে। ফাইনালি তথ্য জমা করার পর আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তো এখানে হ্যাঁ অপশানে আমরা ক্লিক করব। দেখুন এখানে কি লেখা আছে, ফাইনাল জমা করার পর আপনি কোনো রকম তথ্য পরিবর্তন বা কারেকশন করতে পারবেন। তো অবশ্যই আপনি ফর্মটা সাবমিট করার আগে ভালো করে প্রিভিউ করে দেখে নেবেন যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। যদি ভুলভাল থাকে তো আপনি এখন এডিট করতে পারবেন, কিন্তু ফাইনাল সাবমিট করার পর আর এডিট হবে না। তো আমাদের সমস্ত কিছু সব ঠিক আছে, আমরা ভালো করে মিলিয়ে দেখে নিয়েছি। তো আমরা এখানে হ্যাঁ অপশানে ক্লিক করব এবং আমরা ফাইনাল সাবমিট করব। তো দেখুন আমাদের ফর্মটা সফলভাবে জমা হয়েছে। আপনার স্ব-ঘোষণা ফর্মটি সফলভাবে জমা দেওয়া হয়েছে। তো এখানে দেখুন আপনার স্ব-ঘোষণা আইডি হলো এখানে 12 সংখ্যার একটাই এইচ দিয়ে শুরু হয়েছে একটা 12 সংখ্যার আইডি এখানে আমরা পেয়ে গেছি। এখানে আমাদেরকে এই আইডিটা ভালো করে সংরক্ষণ করে রেখে দিতে হবে, পরবর্তীতে আমাদের এটা কাজে লাগবে। তো এটা আপনি একটা স্লিপ বা প্রিন্ট আউট বের করে নেবেন, অবশ্যই আপনার পরবর্তীতে কাজে লাগবে। তো ভালো করে এটা সেভ করে আপনি রেখে দেবেন। এছাড়াও দেখুন এখানে লেখা আছে আপনার স্ব-ঘোষণা আইডি আপনার মোবাইল নাম্বারে বা ইমেলে আপনার পাঠানো হয়েছে। তো আপনার মোবাইলেও এই যে আইডিটা সেটা আপনার পাঠানো হয়েছে আপনার SMS-এর মাধ্যমে। আপনি দেখতে পাবেন যে আপনার SMS-এ এই যে আইডিটা আপনার পাঠানো হয়েছে। তো বন্ধুরা এইভাবে আপনারা করতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এরকম টাইপেরই ভিডিও বানাই, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।